চলুন চলে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা আমিন আজাদের কাছে। ভাইয়া, যেমনটা আসলে বলছিলাম, মানে একদমই সম্প্রতি বলা যায় ডিসেম্বর 9 তারিখে আপনার নভেম্বরের 9 তারিখে আপনার একদমই নতুন একটা চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে প্রায় 8 বছর আগে এটা শুটিং করেছেন, 8 বছর পরে মুক্তি পেল। এটা সম্পর্কে শুরুতে একটু শুনতে চাই। নানা কারণে ওটা সেন্সর জটিলতা ছিল, যাক অবশেষে মুক্তির মুখ দেখেছে। ছবিটাতে আমি একটি ছোট চরিত্র অভিনয় করেছি, কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। এই ছবির গল্পটা আসলে কমার্শিয়াল মুভি না, এটা একটা পরিচ্ছন্ন গল্প এবং এটা আমাদের ছবির অঙ্গনেরই একটি গল্প। আচ্ছা, যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। হ্যাঁ, সুস্থ ধারার একটা চলচ্চিত্র করতে গেলে যে ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, যে বিষয়গুলো আসলে ঘটে, সেগুলোকেই বলা যায় একটু জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এই জন্যই কি নামটা রংঢং? রংঢং কিছুটা তাই আসলে, কারণ গল্পটার মধ্যে কিছু রংঢং আছে, কিন্তু রংঢং যারা করছে তারা সুস্থ ধারার সুস্থ মানসিকতার লোক নয়। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি যে রংঢং চলচ্চিত্রের মূল কাহিনীটা হচ্ছে যে চলচ্চিত্রের বিভিন্ন বাস্তবতা ফুটিয়ে তোলা? হ্যাঁ, এর মধ্যে যে বিষয়টা ঘটেছে, যেগুলো আসলে আমাদের এই অঙ্গনে ঘটে থাকে। তার মানে কি মানে বাস্তব কোনো ঘটনার প্রতিচ্ছবি আমরা এখানে পাবো? ছবিটা দেখলে আপনার মনে হবে যে এই বিষয়গুলো তো আমরা জানি, আচ্ছা, কিন্তু সেভাবে হয়তো তুলে ধরা হয় না। অনেক ছবি তো হয়েছে, কিন্তু এটাও ঠিক সেই ধরনের একটা সাহসী ছবি আমি বলবো, যেখানে এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। আপনার চরিত্রটা সম্পর্কে একটু শুনতে চাই। যে চরিত্রটা তো একদমই ছোট ছিল, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, আপনি যেটা বললেন। এবং আপনি সবসময় একটা কথা বলে থাকেন যে আপনার কাছে চরিত্রটা সবসময় ইম্পর্টেন্ট। এবার এটা ছোট হোক বা বড় হোক, তার থেকে আপনি আপনার ক্যারেক্টারটাকে অনেক বেশি প্রাধান্য দেন। অবশ্যই, আমি একজন চরিত্র অভিনেতা, তো সেই ক্ষেত্রে আমাকে যেই চরিত্রই দেওয়া হোক আমি চেষ্টা করি সেটার সাথে মিশে যেতে, চরিত্রের গভীরে যেতে চেষ্টা করি। এই ছবিতে আমার যে চরিত্রটি ছিল, আমি একজন চায়ের দোকানদার, কিন্তু যে মহল্লায় নানান ধরনের ঘটনাগুলো ঘটে, প্রতিটি ঘটনার সাথে আমি সম্পৃক্ত। আচ্ছা, এবং এই ছবির একদম শেষের দিকে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে, সেখানেও আমার ইনভলভমেন্ট আছে। তো সেই কারণে বলেছি, ছবির হয়তো আমার উপস্থিতি অত ব্যাপক না, কিন্তু আমার চরিত্রটি অনেক গুরুত্ব বহন করেছে। এবং আপনার এখানে কো আর্টিস্ট হিসেবে যারা আছেন সবাই অনেক গুণী মানুষ, নিঃসন্দেহে। তারেক আনাম খান সহ আরো অনেকেই আছেন। মানে আপনি যে সমস্ত গুণী চরিত্র অভিনেতারা অভিনয় করেছেন, এটা যারা ছবিটি দেখেছেন তারা অবশ্যই স্বীকার করবেন যে, এবং নিঃসন্দেহে এটি প্রশংসনীয়। অবশ্যই অবশ্যই। আমি একটু জানতে চাই যে ভাইয়া, দীর্ঘ 8 বছর কেন সময় লাগলো এই ছবিটা তৈরির পিছনে? গল্পে কিছু কিছু বিষয় একটু স্পষ্ট আকারে ছিল, সেগুলো হয়তো নানান কারণে সেন্সরের ওই জটিলতার মধ্যে পরে কিছুটা সেন্সর হয়তো ইয়ে করে দিয়েছে, সেন্সর করেছে। তো অবশেষে সেগুলো কাটিয়ে উঠে আলোর মুখ দেখেছে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। এটাই আসলে আর কি। তবে আমি ছবির তরুণ পরিচালক আহসান সারোয়ার, তাকে অনেক ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা ভালো গল্প নিয়ে সে কাজ করেছে। চলচ্চিত্রের কথা বললাম, আপনার মূল পরিচিতি আমাদের কাছে নাটক থেকে। নাটকের বর্তমান ব্যস্ততা আসলে কেমন চলছে? ধারাবাহিক নাটক কয়েকটা চ্যানেলে চলছে, কিছু করছি, সামনে আসবে। আর 1 ঘন্টার নাটক করছি। আর আপনি তো জানেন এখন আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর কাজ হচ্ছে এবং ভালো কাজ হচ্ছে। জামাই আদর নামেও সম্প্রতি একটা ইউটিউবে কাজ করেছেন। এবং যেহেতু ধারাবাহিক নাটকের কথা বলছি, আমরা বাংলা ভিশনে বসে আছি। বাংলা ভিশনে আপনার সর্বশেষ একটা নাটক ছিল ফাপড়, খুবই দারুণ অভিনয় করেছেন, যদিও বলছিলেন যে অল্প সময় ছিল। সেই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। সেটা হলো, আমার চরিত্রটি মজার আসলে। মানে আমার বোন হলো চিত্রলেখা গুহ, তো সে তার প্রতিবেশীর সাথে ঝগড়ায় পেরে উঠছিল না, আমাকে চট্টগ্রাম থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, যাতে মানে জোরালোভাবে হয় প্রতিবাদটা, একটু জোরে সোরে করা হয়, জোরে সোরে হয়। এবং সেই নাটকে আমি চট্টগ্রামের ভাষায় বলার চেষ্টা করেছি। আমি ভাই সত্যি করে বলেন তো, এই যে ওইটা আপনি স্ক্রিনে করেছেন, বাস্তব জীবনে কেমন ঝগড়া করতে পারেন? বাস্তব জীবনে আমি একেবারে ঝগড়ুটে মানুষ নই, এটা নিঃসন্দেহে বলতে পারি। এটা আপনাকে দেখলেই মনে হয় যে খুবই শান্তশিষ্ট একজন মানুষ, আপনি শুধু স্ক্রিনে ঝগড়া। তো যেহেতু চিটাগংয়ের কথা বলছেন, চিটাগংয়ের ভাষায় আমি একটু শুনতে চাই আপনার কাছে। আরে কি বলবো দিদি আপনাকে, চিটাগংয়ের মানুষরা মানে মানে হতায় ইতারা হয় আর যে বদ্দা ও মাছ না
বুঝতে পেরেছেন, মানে বলে যে ভালো আছেন আপনি? আচ্ছা ভাই, আপনার অরিজিন কি একদম চিটাগং থেকে না, নাকি? আমার বাড়ি হলো ফেনীতে। ফেনীতে, বৃহত্তর নোয়াখালী জেলার ফেনী। তাহলে চিটাগং এর ভাষাটা এত সুন্দরভাবে আয়ত্ত করা হলো কিভাবে? এটা আসলে আমি আমার কয়েকটা বন্ধুকে অবজার্ভ করেছিলাম, ওদের বলার স্টাইলটা। হ্যাঁ, তারপরে চেষ্টা করেছি আর কি। ওদের মতো তো আর হবে না, কিছুটা হলেও তো হবে, কিছুটা, মানে এবং সেটা করেছেন। চট্টগ্রামের লোকরা যখন শুদ্ধ ভাষায় কথা বলে তখন আর কি দুইটার মিশেলে যা হয়। কেমন আছেন যে এই আর কি। দারুণ। এই পর্যায়ে একটু শুনতে চাই যে প্রচুর পরিমাণে একক নাটক করছেন বা ধারাবাহিক করছেন। আপনারা যখন একদম শুরুর দিকে কাজ শুরু করেছিলেন তখন ধারাবাহিক প্রচুর হতো বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে। এখন বলা যায় 1 ঘন্টা নাটকগুলোর প্রায়োরিটি একটু বেশি দেওয়া হয়। আপনার কমফোর্ট জোন কোনটা যদি একটু জানতে চাই? অভিনয়ের সকল শাখায় আমি কমফোর্ট ফিল করি, এটা বলতে দ্বিধা নেই। তো সেটা আপনার মঞ্চ হোক, সেটা টেলিভিশন মিডিয়া হোক, সেটা ফিল্ম মিডিয়া হোক বা বেতার হোক, আমি চেষ্টা করি মানে আমার যতটুক ভালো করার যায়। কিন্তু এই যে চেঞ্জেসটা হচ্ছে, আগে আমরা টেলিভিশনের পর্দা খুলে বসে থাকতাম বাংলাদেশি ধারাবাহিক দেখার জন্য, কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে চলে যাচ্ছে বা ইউটিউব নাটক বেশি হচ্ছে, একক নাটক বেশি হচ্ছে, 1 ঘন্টার নাটক হচ্ছে। আপনার কাছে বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন, পজিটিভলি বা নেগেটিভলি? না, পজিটিভলি দেখছি, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে তো অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা যখন শুরু করেছিলাম তখন একটা মাত্র চ্যানেল ছিল, তো তখনকার বাস্তবতা আর এখন এই সময়ে, আর সবচেয়ে বড় কথা এখন আমরা হাতের মুঠোয় সবকিছু আমাদের এসে গেছে, তাই না? এই ডিজিটালাইজেশনের যুগে তো আমাদেরকে তো সেই জায়গাটায় খাপ খাওয়াতে হবে, আপডেট হতে হবে, আপডেট হচ্ছে। তো এটা সত্যি কথা যে সব যে খুব ভালো কাজ হচ্ছে তা না, আবার একেবারে যে খারাপ কাজ হচ্ছে তা না, ভালো মন্দ মিলেই হচ্ছে। তবে আমি আশাবাদী যে আগামীতে আরো ভালো ভালো কাজ হবে, এবং অনেক ভালো কাজও হচ্ছে। কিন্তু আমাদের অনেক নতুন নতুন নির্মাতারা, যে ইউটিউব চ্যানেল অনেকগুলো দাঁড়িয়ে গেছে, এবং আর কিছু শব্দ আমাদের এখন যোগ হয়েছে, ভিউ, ভাইরাল, যেগুলো আগে ছিল না। আপনার কাছে কেমন মনে হয় আমিন ভাই, যদি জিজ্ঞেস করি? ভাইরাল বিষয়গুলো প্রথম প্রথম খুব ধাক্কা লাগতো, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি। যখন ইউটিউবে আমারও কোনো নাটক মানে যখন দেখা যায় যে 5 মিলিয়ন ভিউ হয়ে গেছে, 10 মিলিয়ন ভিউ হয়ে গেছে, তখন এক ধরনের আনন্দ হয়, যা প্রোডাকশনটা তাহলে দেখছে, এত মানুষ দেখছে। তো এটা অবশ্যই পজিটিভলি দেখি, নট ব্যাড। কিন্তু ভিউর ভিত্তিতে কাস্টিং বলে একটা শব্দ আছে, হ্যাঁ, এই একটা মানে ট্রেডিশন এখন চলে আসছে। এটাকে আসলে এইভাবে মূল্যায়ন করাটা আমি আবার ওইভাবে মানে সমীচীন মনে করি না। আচ্ছা আচ্ছা। বিটিভির কাজ দিয়ে শুরু, বিখ্যাত আপনার যে নাটকের চরিত্র জামাল কামাল, সেখানে কাজ করেছিলেন এবং তার থেকে এখনো অনেক কাজ করছেন। পছন্দের অনেক ক্যারেক্টার আছে। আপনাকে যদি আমি স্পেসিফিকলি আজকে জিজ্ঞেস করি যে আজাদ ভাই বলেন তো আপনার সবচাইতে পছন্দের ক্যারেক্টার কোনটা? ইতিকথা নাটকের জামাল কামাল চরিত্র আমার যেটা টার্নিং পয়েন্ট, এবং আমার অভিনয় জীবনের শুরু, সেটা একদমই আমার ওস্তাদ শ্রদ্ধেয় মামুনুর রশিদ ওনার রচনায় এই নাটকটি ছিল, আলাউদ্দিন আহমেদ প্রযোজিত। তো সেই নাটকটিতে আমি তখন তো একদম নতুন, কিন্তু এত ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, আর আমার কোয়ার্টার ছিলেন আরেকজন শক্তিমান অভিনেতা তুষার খান। ওইটা যখন মাঝে মাঝে এখন দেখা হয়, ওই ক্লিপগুলো আবার আসে, তো তখন মনে হয় যে আমি কিছু কিছু জায়গা আরো অনেক ভালো করতে পারতাম। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি আমার এই এক জীবনে এই ধরনের চরিত্র আর হয়তো পাবো না। এটা সত্যি, এবং কিছু কাজ আসলে এমনই। এবং সত্যি কথা বলতে কি, আমি এখনো সেই জামাল কামালের একজন হয়ে কিন্তু দর্শকের কাছে পরিচিত। আমার নাম যে আমিন আজাদ, এটা বহু দর্শক জানে না, কিন্তু ছবিটা দেখলে বলে এই তো জামাইল্লা কামাল। তো এটা আমার জন্য অনেক বড় একটা প্রশান্তি বলা যায়। এবং দর্শকের যে ভালোবাসা পেয়েছি, পাই, এটা মানে বলে বোঝানো যাবে না। আপনার কথা যখন আমার মাথায় আসে তখন আমার কাছে শুধু ইত্যাদির যে ক্লিপিং, যে ভিডিও, সেইগুলো আমার মাথায় আসে। ইত্যাদি দিয়ে নিঃসন্দেহে আপনি অনেক অনেক বেশি সাড়া পেয়েছেন, সারা বাংলাদেশ, বাংলাদেশের বাহিরেও। কেমন লাগে আসলে ইত্যাদির সঙ্গে এত বছরের আপনার পথ চলা? এর কারণ হলো ইত্যাদি বাংলাদেশের মানে একটা অত্যন্ত জনপ্রিয় একটা ম্যাগাজিন অনুষ্ঠান। নেই ছোট থেকে বড় যে এটা পছন্দ করে না বা দেখে বড় হয়, সবাই দেখে। তো যার কারণে আপনি যেটা বললেন যে আপনারা যখন ছোট ছিলেন বা আমরা তখন ছোট ছিলাম, এই অনুষ্ঠানটা ছোট বড় সবাই কিন্তু দেখতো। হ্যাঁ, এবং এটা মানে এখনো পর্যন্ত 2024 এটা এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রাম স্টিল নাও।
তো এটা আমার খুব সৌভাগ্য যে ওরকম আমি যখন জামাল কামাল হই তারপরেই আমাকে ইত্যাদির জন্য হানিফ সংকেত ভাই মানে আমাকে বলেন এটাতে অভিনয় করার জন্য। তো পরবর্তীতে আমি নিয়মিত হয়ে গেলাম ইত্যাদিতে। একটু আরণ্যকে ফিরে যেতে চাই। আপনার আমার মনে হয় যে আপনাকে প্রশ্ন করা হলে আপনি বলেন যে এটা আপনার সবচেয়ে পছন্দের জায়গা। মঞ্চে অনেক অনেক দিন কাজ করেছেন, বিখ্যাত দল আরণ্যকের সঙ্গে কাজ করেছেন, এখনো পর্যন্ত কন্টিনিউ করা হচ্ছে কিনা? এখন একটু দলে অনিয়মিত, যেহেতু আমরা এখন একটু ভিজুয়াল মিডিয়া যারা ব্যস্ত আছে তারা দলে কম সময় দিচ্ছি, কিন্তু একটা দীর্ঘ সময় একদম খুব ভালোভাবেই মঞ্চে সময় দিয়েছি এবং আমার খুব সৌভাগ্য যে আরণ্যকের মতো একটা দলের সাথে মানে কাজ করার সৌভাগ্য হয়েছে। আসলে তো অভিনয়টা সেখান থেকেই মানে শিখছি এখনো। আপনি 3টা নাটকও ডিরেকশন দিয়েছেন, ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। যে মানুষটা একসময় মঞ্চে কাজ করতো, নিজে অভিনয় করেছে, সে একসময় ডিরেক্টর, কিন্তু 3টাতেই কেন থেমে গেলেন? আমরা নতুন করে কাজ কবে পাচ্ছি? না, এটা হয়েছে কি, আসলে আমার অভিজ্ঞতাটা বেশি সুখকর ছিল না। সেটা আমি মূলত তো আমি একজন অভিনেতা, তো সেটা আমি আমার এক বন্ধু আমাকে মানে অনুপ্রেরণা জুগিয়েছিল, তো আমি ডিরেকশন দিলাম। খুব ভালো গল্প ছিল, বৃন্দাবন দাসের লেখা দুটো, একটা জাকির হোসেন উজ্জ্বল। তো নাটক প্রচারিত হয়েছে এবং ভালো দর্শক সাড়া পেয়েছি, বুঝতে পারছেন বৃন্দাবন দাসের গল্প, এবং খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ছিল। কিন্তু আপনার পুরো কাজটা করতে গিয়ে যে ধরনের ধকল আছে, টেকনিক্যাল ধকল থেকে শুরু করে অন এয়ার পর্যন্ত, তো সেই বিষয়গুলো আমার কাছে একটু আছে না, এক একজনের এক একটা। আমি পরে দেখলাম যে আমি অভিনেতা হিসেবে যতটা নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছি, মানে ডিরেক্টর হিসাবে আমি আসলে অতটা স্কিল নই। হ্যাঁ, তো আমি চিন্তা করে দেখলাম যে না বাবা, ওই কম্য থাকুক, আমি অভিনয়টা নিয়ে থাকি যতটুকু পারি। একদম শেষ মুহূর্তে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক নাট্যকার সফোক্লিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ঈশ্বর মুখের কথার দর্প সবচেয়ে অপছন্দ করেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।